আচমকা নীরবের কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল তুবার। বুক ফেটে চৌচির হয়ে গেল যেন। অবাধ কান্নার জোয়ার উপসে পড়তে চাইল চোখ দিয়ে। কৌশিক ভাইয়ের বিয়ের কথা চলছে। তুবার কৌশিক ভাই অন্য কারোর হবে? যে বুকে তুবা পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পায়, সেই বুক অন্য কারোর জায়গা হবে? কৌশিকের বাহুডোরে অন্য কোনো মেয়ে থাকবে? তারা ঘনিষ্ঠ হবে। যে নিষিদ্ধ সুখ কয়েক মুহূর্তের জন্য পাগল করেছিল তুবাকে, সেই সুখ এবার অন্য কেউ পাবে? ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠল তুবার। সন্দেহের তীর সোজা তুবার হৃৎপিণ্ডের মধ্যিখানে ঢুকলো। অসহনীয় ব্যথায় হাঁসফাঁস করে উঠল তুবা। দম আটকে আসছে যেন। মুহূর্তের মধ্যে জোরে জোরে শ্বাস টানতে শুরু করলো, যেন অদৃশ্য কোনো হাত তুবার গলা শক্ত করে চেপে ধরেছে। আচমকা তুবার চেহারার রং পরিবর্তন হতে দেখে চমকে উঠল রিয়া আর নীরব। তুবার ফর্সা মুখ লালচে রং ধারণ করেছে, জোরে জোরে শ্বাস টানছে, পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। তুবার এমন হঠাৎ পরিবর্তনে ব্যতিব্যস্ত হয়ে উঠল দুই ভাই বোন। রিয়া বেশ বুঝতে পারছে এটা প্যানিক অ্যাটাক হওয়ার লক্ষণ, তাই তুবাকে শান্ত করতে মরিয়া হয়ে উঠল রিয়া। নিচু কণ্ঠে চেঁচিয়ে উঠল, নীরব, গাধার বাচ্চা, কি বললি এটা? পালিয়ে আন তাড়াতাড়ি, তোমার প্যানিক অ্যাটাক হয়েছে। নীরব হকচকিয়ে গেল। দৌড়ে রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে দিল। রিয়া তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। নীরব আসতেই পানির গ্লাসটা হাতে নিয়ে তুবার মুখের সামনে ধরল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনার স্বরে বলল, তুবা, পানি খা, রিল্যাক্স। কৌশিক ভাইয়ের বিয়ের কথা হচ্ছে না পাগলি, নীরব এমনি এমনি বলছে। নীরব বোনের কথাই সম্মতি জানালো। ঘন ঘন উপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, রিয়া ঠিক, আমি ভুল, আমি মিথ্যে বলেছি। তবুও তুবার মন মানল না। বহু কষ্টে এক ঢোক পানি খেলো। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রিয়া তখনও তুবার মাথায় ঘন ঘন হাত চালাচ্ছে। তুবার শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হতেই রিয়া অভিযোগ করে বলল, তোরা তো ভয় নেই, কি করি বলতো তুবা? মাথা কেটে কৌশিক ভাইয়ের গলা ঝুলিয়ে দিই? তুই এমন কেন করিস? 2 বছর আগেও বড়মার মুখে রাইমাকে বউ করার কথা শুনে এমন প্যানিক করেছি। বেচারা কৌশিক ভাই ইম্পর্টেন্ট ক্লাস ফেলে ছুটে এসেছিল তোর কাছে। তোর মনে ভয় দূর করতে সেই দিনই রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বিয়ে করলো। সাক্ষী হিসেবে আমাদেরকেও কান ধরে টেনে নিয়ে গিয়েছিল। তোর জন্য তো লোকটা সাধ্যমতো সবই করে। কত স্যাক্রিফাইস করেছে তোকে খুশি করতে, তোর মনের ইনসিকিউরিটি দূর করতে কত পাগলামি করে। তুই তবুও এমন বাচ্চামি করিস? তুবার শরীর তখনও মৃদু কাঁপছে। রিয়ার 2 হাত শক্ত করে চেপে ধরল তুবা। কম্পিত গলায় বলল, আমার ভয় হয় আপু, খুব ভয় হয়। ওই মানুষটা আমার প্রতিটা লোমের সাথে মিশে গেছে। আমার পুরো দেহ ওনার স্পর্শ গেঁথে আছে। ঘুমের মাঝেও আমি ওনাকে অনুভব করি। উনি আমার একমাত্র শান্তি আপু। যদি পরিবার আমাদের আলাদা করে দেয়, আমি বাঁচবো কিভাবে? তোর মনে হয় কৌশিক ভাইয়া সেটা মেনে নেবে? না মানু, কিন্তু ঝড় তো উঠবে। রিয়া ফোঁস করে শ্বাস ছাড়ল। শান্ত চোখে তাকিয়ে বলল, তোরা দুজনে কি জানতি না এই পরিবারের নিজেদের মধ্যে প্রণয় ঘটানো নিষেধ? জেনে বুঝে নিষিদ্ধ প্রণয়ে জড়িয়েছিস দুজনে। এখন একটু একটু ঝড়ের মোকাবেলা তো করতেই হবে। মাঝখান থেকে নীরব ফোড়ন কেটে বলল, তুই একটু বেশিই ভাবছিস তুবা। আরে আমি তো এমনিই বলেছিলাম কথাটা, শিওর হয়তো বলিনি। হতে পারে রিয়ার বিয়ের কথা হচ্ছে। মৌ অপুর পরে সিরিয়ালের রিয়া আছে। ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে কি কেউ ছেলের বিয়ের কথা ভাববে? তুই না আসলেই বুদ্ধু। নাক মুখ কুঁচকে কথাগুলো বলল নীরব। এই পর্যায়ে তুবা চিন্তায় পড়ে গেল। আসলে কার বিয়ের কথা হচ্ছে, রিয়ার নাকি কৌশিকের? ভাবতে ভাবতে মাথাটা ঝিম মেরে আসলো। পেটের মধ্যে মুচড়ে উঠছে। অতিরিক্ত চিন্তায় প্রেশার নেমে গেছে হয়তো। পেট গুলিয়ে বমি পাচ্ছে। তুবা 2 হাতে মুখ চেপে ধরল। অবস্থা বেগতিক দেখে কপাল চপটালো রিয়া। তুবাকে ধরে উঠিয়ে দোতলার সিঁড়ি ধরল। যেতে যেতে নীরবকে বলে গেল, ছোট মাকে 2টো ডিম সিদ্ধ আর গরম দুধ আনতে বলতো। তোমার মনে হয় প্রেশার ফল করেছে। রিয়ার প্রচেষ্টায় তখন তুবা খানিকটা সুস্থ হলেও মন থেকে সন্দেহ যাচ্ছে না। মনের সন্তুষ্টির জন্য সেই সকাল থেকেই নিজের মায়ের পেছন পেছন ঘুরছে। ঘ্যান ঘ্যান করে জানতে চাইছে কার বিয়ের আলোচনা হলো ঘরে। ময়না বেগম কয়েকবার চোখ রাঙিয়ে তাকালেন মেয়ের দিকে।
বড়দের কথা আড়ি পেতে শোনার জন্য মেয়েকে কয়েক দফা ধমকও দিলেন। জোর জবরদস্তি কলেজেও পাঠাতে চাইলেন, কিন্তু নাছোড়বান্দা তুবা মায়ের পেছন থেকে এক পাও নড়ল না। সত্যিটা না জানা পর্যন্ত সে ঠিকমতো খেতেও পারছে না। ঠিক এভাবেই ছটফট করতে করতে সকাল পেরিয়ে দুপুর গড়ালো। বাড়ির রমণীগণ রান্নাঘরে দুপুরের খাওয়ার আয়োজন করছেন। তুবা তখনও ময়না বেগমের পেছন পেছন ঘুরছে। ওকে বিড়াল সোনার মতো আঁচল ধরে ঘুরতে দেখে আরও এক দফা ধমক দিলেন ময়না বেগম। এরপর তরকারির বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেলেন। কনকচাপা বেগম চেয়ার ঠিক করছেন। রান্নাঘরে বর্তমানে আছেন শুধু মেজ চাচি নাইমা বেগম। তুবাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাত ধরে টেনে তুবাকে কাছে নিলেন। তুবার থুতনিতে আলতো করে হাত রেখে প্রশ্ন করলেন, কি হয়েছে আমাদের চড়ুই পাখির? এত তুরুত ফুরুত করছিস কেন? তুবা যেন মোক্ষম সুযোগ খুঁজে পেল। খপ করে নাইমা বেগমের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ও মেজমা, বলো না কার বিয়ের কথা হচ্ছে বাড়িতে? মাকে তখন থেকে জিজ্ঞাসা করছি, কিচ্ছুই বলছে না। জানতে চাস? হ্যাঁ, খুব চাই, বলো না প্লিজ। নাইমা বেগম ঘুরে দাঁড়ালেন। চাকু দিয়ে টমেটো কাটতে কাটতে জবাব দিলেন, বলতে পারি, কিন্তু লজ্জা পাবি না তো? আমি কেন লজ্জা পাবো? ও মা, নিজের বিয়ের কথা শুনে মেয়েরা লজ্জা পায় না বুঝি? তোরই তো বিয়ের কথা চলছে। রামিম ভাইয়ের মেয়ের বিয়েতে গেছিলাম না, সেখানে একজন প্রস্তাব রেখেছে তোর জন্য। ছেলেটা খুব ভালো বুঝলি, তোর সাথে একদমই মানানসই। কথাবার্তা মিলে গেলে তোদের আকত করিয়ে রাখবে। রিয়ার বিয়ের পর তোকে উঠিয়ে নিয়ে যাবে, এমনটাই কথা হচ্ছিল তখন। আর তোর আচমকা ধূপ করে পাশে কিছু পড়ার শব্দে তিনি কাজ বাদ দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন। রান্নাঘরের মেঝেতে তুবার জ্ঞানহীন দেহটা লুটিয়ে পড়তে দেখে দুই হাতে মুখ চেপে চিৎকার করে উঠলেন। নাইমা বেগমের গলা ফাটানো চিৎকার শুনে বাড়ির ছোট বড় সবাই ছুটে এলো রান্নাঘরে। রান্নাঘরের মেঝেতে জ্ঞানহীন তুবাকে পড়ে থাকতে দেখে আঁতকে উঠল সবাই। তাওহিদ সাহেব দৌড়ে এসে মেয়েকে টেনে তুললেন। মাথার পেছনে হাত রাখতেই চটচটে আঠালো রক্তে ভিজে উঠল হাত। ইতিমধ্যে ময়না বেগম আহাজারি করে কাঁদতে শুরু করেছেন। কনকচাপা বেগম তাকে নিজের বাহুতে আগলে নিয়েছেন। মেয়ের মাথার পেছনে রক্ত দেখে তাওহিদ সাহেব দিশেহারা। কি করবেন না করবেন কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। পিছন থেকে জামাল সাহেব তাড়াহুড়ো কণ্ঠে বললেন, ওকে ওঠা তাওহিদ, হাসপাতালে নিতে হবে। বড় ভাইয়ের ডাকে যেন সংবাদ ফিরে পেলেন তাওহিদ সাহেব। পাঞ্জাবির হাতায় চোখ মুছে মেয়েকে কোলে তুলে নিলেন। এরপর ছুটলেন গাড়ির দিকে। যত দ্রুত সম্ভব মেয়েকে হসপিটালে নেওয়া চাই। প্রায় আধা ঘন্টার ব্যবধানে হসপিটালে পৌঁছেছে সকলে। পুরো রাস্তায় একেবারের জন্য তুবার জ্ঞান ফেরেনি। হসপিটালে পৌঁছানোর পর নীরব কৌশিকের নাম্বারে ফোন লাগালো। দুইবার রিং বাজতে এই ফোনটা রিসিভ করলো কৌশিক। তবে নীরবকে কিছু বলতে না দিয়ে কৌশিক ছোট্ট করে বলল, মিটিং আছে, পরে কথা বলছে। এটুকু বলেই ফোন কেটে দিল। অসহায় নীরব আবারও ফোন লাগালো। বারে বারে ফোন করতে দেখে ফোনটা সাইলেন্ট করে রাখলো কৌশিক। এদিকে ভেতরে তুবার ট্রিটমেন্ট চলছে। বাইরে পরিবারের সবাই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। নীরব আর রিয়া সমানতালে কৌশিকের নাম্বারে ডায়াল করছে। গুরুত্বপূর্ণ মিটিং হওয়ায় ফোনের দিকে নজর দিল না কৌশিক। কিন্তু মিনিট 10 যাওয়ার পর টাইম দেখতে ফোনটা হাতে নিল। এই 10 মিনিটে নীরবের 90+ এবং রিয়ার 80+ মিসড কল দেখে ভুরুদয় কুঁচকে গেল কৌশিকের। এমন পাগলের মতো ফোন করার মানে কি? খটকা লাগলো কৌশিকের। সে 1 মিনিটের বিরতি নিয়ে বাইরে এসে কল ব্যাক করলো। নীরব যেন ফোন হাতে নিয়েই ছিল। রিং বাজতেই সাথে সাথে রিসিভ করলো নীরব। গরম সুরে ঝাড়ি মেরে উঠল, ফোন কেন উঠাচ্ছ না তুমি? বললাম তো মিটিং আছে, এত ফোন দিচ্ছিস কেন? থাকো তুমি তোমার মিটিং নিয়ে। এদিকে তুবা হসপিটালে মাথা ফাটিয়ে মরতে বসেছে। নীরবের কথা শুনে সহসা চমকে উঠল কৌশিক। বুকের ভেতর কোনো ভারী বস্তু দ্বারা সজোরে বাড়ি লাগলো যেন। দিন দুনিয়ার জ্ঞান হারিয়ে ফেলল কৌশিক। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে বলল, আমি আসছি। ব্যাস, এতটুকুই বলার শক্তি পেয়েছে কৌশিক। ফোনটা কোনো মতে পকেটে পরে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়ে গেল অফিস থেকে। ভুলেই বসলো মিটিংয়ের কথা। চাকরি গেলে যাক,
তাতে কৌশিকের কিচ্ছু যায় আসে না। তুবার আগে কোনো কিছু নয়, এমনকি কৌশিকের নিজের প্রাণও নয়। নীরব ফোন কাটার পরপরই ভেতর থেকে ডক্টর বেরিয়ে এলেন। পরিবারের সবাই ছুটে গেল ডাক্তারের কাছে। তাওহিদ সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডক্টর, আমার মেয়ে কেমন আছে? ওর বড় কোনো ক্ষতি হয়নি তো? ডক্টর মুখ থেকে টান দিয়ে মাস্কটা খুলে ফেললেন। এরপর দুই হাত নাড়িয়ে চাড়িয়ে বোঝানোর ভঙ্গিতে বললেন, পেশেন্ট এখন ঠিক আছেন, শক্ত কিছুর সাথে লেগে মাথার পিছনে একটু কেটে গেছে মাত্র, তবে ক্ষত খুব বেশি গভীর নয়, দুটো সেলাই দিতে হয়েছে। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। ডাক্তারের সান্ত্বনা বাণী শুনে দেহে যেন প্রাণ ফিরে পেল সবাই। তুবা ঠিক আছে শুনে সকলে প্রাণ ভরে শ্বাস টানল। মাথার ওপর থেকে দুশ্চিন্তার ছায়াও নেমে গেল। সবাই একে একে যখন স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল, ঠিক তখনই সবার শ্বাস আটকে দিতে ডক্টর বলে উঠলেন, ও হ্যাঁ, আরও একটা কথা, পেশেন্টের দিকে একটু খেয়াল রাখবেন। এমন ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আপনাদের মেয়ে পেশেন্ট, সুতরাং এমন ঘটনা আবারও ঘটলে বাচ্চা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। ওয়েল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। নিজ উদ্যোগে কথাগুলো বলেই চলে গেলেন ডক্টর। রেখে গেলেন পাথর বনে দাঁড়িয়ে থাকা পরিবারের সদস্যগুলোকে। প্রতিটা সদস্যই যেন মোমোর মূর্তি বনে গেছে। তুবা প্রেগনেন্ট কথাটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হতভম্ব পরিবারের সদস্যরা কথা বলতে ভুলে গেছে যেন। অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হলো কিভাবে? এটা কি আদৌ সম্ভব? বজ্রপাতের ন্যায় কাঁপছে চারিধার। ভূয়া পরিবারের প্রতিটা সদস্য স্তব্ধ, হতভম্ব। যে কেউ দেখলে মনে করবে এরা সবাই পাথরের কোনো মূর্তি। হসপিটালের একদম শেষ কোণার ভিআইপি রুমে রাখা হয়েছে তুবাকে। আপাতত বারান্দার শেষ প্রান্ত তুবার পরিবারের সদস্য নিয়ে পরিপূর্ণ। খোলা জানালা দিয়ে পাখির কিচিরমিচির ডাক ব্যতীত অন্য কোনো শব্দ নেই। পিনপতন নীরবতা বিরাজ করলো কিছুক্ষণ। পাথরের মূর্তি থেকে এবার জীবন্ত মানুষ হয়ে উঠলেন ময়না বেগম। তিনিই প্রথম নীরবতা ছিন্ন করলেন। ধূপধাপ পা ফেলে দরজা খুলে ভেতরে ঢুকলেন। হসপিটালের শুভ্ররাঙা বিছানায় চিন্তিত মুখে শুয়েছিল তুবা। মনের ভেতর চলছিল এলোমেলো তুফান। কি জবাব দেবে পরিবারকে? তুবার আকাশ সমান চিন্তার মাঝেই হুট করে সেখানে উপস্থিত হলেন ময়না বেগম। তুবা এক নজরে নিজের মাকে দেখার সুযোগ পেয়েছে শুধু। এর পরপরই ময়না বেগম একটানে তুবাকে শোয়া থেকে উঠিয়ে বসালেন। সেকেন্ডের ব্যবধানে 2-2-4 থাপ্পড় পড়ল তুবার গালে। শক্ত থাপ্পড়ের দাপটে তাল সামলাতে না পেরে ছিটকে ডানে হেলে পড়ল তুবা। হাতের স্যালাইন চলতে থাকা ক্যানুলায় টান লেগে উপর দিকে রক্ত উঠে গেল। অতর্কিত আক্রমণে হতভম্ব তুবা অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। অবস্থা বেগতিক দেখে পরিবারের বাকি সদস্যরা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকল। কনকচাপা বেগম পেছন থেকে জাপটে ধরলেন ময়না বেগমকে, কিন্তু তাকে ধরে রাখা দায়। হাত ছাড়িয়ে ছুটে যেতে চাইছেন যেন। চেহারার ভয়াবহতা স্পষ্ট জানান দিচ্ছে আজ মেয়েকে মেরে বস্তায় ভরে যমুনা নদীতে ভাসিয়ে দেবেন। তুবাকে সামলাতে গেল রিয়া। রিয়ার পেটে মুখ গুজে হাওমাও করে কেঁদে ফেলল তুবা। থরথর করে কাঁপছে মেয়েটা, অত্যাধিক ভয়ে দিশেহারা। ময়না বেগম নিজেকে ছাড়াতে ছাড়াতে চেঁচিয়ে উঠলেন, ভাবি ছাড়ুন আমাকে, আজ আমি ওকে মেরেই ফেলবো। অসভ্য মেয়ে, শেষে কিনা অবিবাহিত অবস্থায় কোনো ছেলের সঙ্গে। ছি 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 ছি, এই মেয়ে আমি রাখবো না, ওকে মেরেই ফেলবো। কনকচাপা বেগম শক্ত করে চেপে ধরে আছেন ময়না বেগমকে। স্ত্রীকে বেশি গর্জন করতে দেখে ধমকে উঠলেন তাওহিদ সাহেব। হসপিটালে রং তামাশা শুরু করেছো কেন? এখানে কোনো হ্যাঙ্গামা নয়, যা কথা হওয়ার বাড়িতে গিয়ে হবে। কি কথা বলবি? বাড়ি গিয়ে কথা বলে কোনো মীমাংসা হবে? তোমার মেয়ে চুনকালি মাখিয়ে দিল বংশের মুখে। এই গতকাল ওর বিয়ের প্রস্তাব এসেছে, কত ভালো একটা ছেলে, ওকে বিয়ে করতে চাইছে, আর আজই তোমার মেয়ে কিনা। ছি! ঘৃণায় মুখ কুঁচকে নিলেন ময়না বেগম। সেকেন্ডের ব্যবধানে ফের বলে উঠলেন, ডাক্তারকে ডাকো, এই বাচ্চা রাখা যাবে না। এই বাচ্চা থাকলে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। ওকে দুনিয়া থেকে সরাতে বলো, যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দিব। বলতে বলতে সশব্দে চড় পড়ল ময়না বেগমের গালে। উপস্থিত সবাই হতভম্ব। তাওহিদ সাহেব গর্জে উঠলেন,
কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয় জানো না তুমি? না জেনে থাকলে শিখে নাও। যাও, বেরো এখান থেকে। পরিস্থিতি আরও ঘেটে যাওয়ায় ময়না বেগমকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন কনক চাপা বেগম। একে একে সবাই বেরিয়ে গেল। তুবা অত্যন্ত ভয় পেয়ে আছে। কিছুটা শান্ত হলে আলোচনা করে সমাধান করা যাবে। অফিস থেকে হসপিটাল পৌঁছতে কৌশিকের মিনিট 20 সময় লেগেছে। এতটুকু সময়ের ব্যবধানে এত ঝড় বয়ে গেল। রিসিপশন থেকে তুবার রুম নাম্বার জেনে সেদিকে ছুটে আসলো কৌশিক। অত্যাধিক চিন্তায় চেহারার নাজেহাল অবস্থা। বারান্দার শেষ প্রান্তে আসতেই দেখতে পেল তার পরিবারের সদস্য ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। তবে পুরো বারান্দা জুড়ে গুমোট ভাব। কৌশিক পায়ের গতি বাড়ালো। ময়না বেগমকে কাঁদতে দেখে ওর অস্থির চিত্ত আরো বেশি অস্থির হয়ে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে পাগলের মতো প্রশ্ন করলো, তুবা তুবা কোথায়? মা, তুবা কোথায়? নীরব, তুবা কোথায়? কণ্ঠে ছিল একরাশ ব্যাকুলতা, এক বুক ভয়, এক আকাশ পরিমাণ আশঙ্কা। ময়না বেগম যেন কথা বলার সুযোগ খুঁজে পেলেন। কৌশিকের সামনে অভিযোগের ঝুড়ি খুলে বসলেন। কোথায় আর যাবে? মরে কি আর শান্তি দেবে আমাদের? ভিতরেই আছে অসুরটা। কৌশিক সেই মুহূর্তে ময়না বেগমের রাগের কারণ বুঝতে পারল না। ভরুকুসকে তাকালো শুধু। ময়না বেগম ফের অভিযোগ তুললেন, জানো কৌশিক, তোমার ওই অশুভ বোন কি করেছে? পরিবারের মুখে চুনকালি মাখিয়ে অন্তঃসত্ত্বা হয়েছে। আমার অবিবাহিত মেয়ের মা হতে যাচ্ছে। ভাবতে পারছো? কৌশিকের কানে কঠিন বজ্রপাতের শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যেই থমকে গেল হৃদস্পন্দন। তুবা মা হতে যাচ্ছে শব্দটা সজোরে বাড়ি মারল মস্তিষ্কে। দেহের শিরা উপশিরা জেগে উঠল কৌশিকের। গায়ে কাঁটা দিয়ে উঠল। নিজের অস্তিত্বের সংবাদ মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি তৈরি করল। এই অনুভূতির সাথে কৌশিক পূর্ব পরিচিত নয়। শক্তিহীনের মতো দুকদম পিছিয়ে গেল কৌশিক। দেয়ালের সাথে সারি সারি বিছিয়ে রাখা চেয়ারে ধপ করে বসে পড়ল। মাথাটা আপনা আপনি নিচু হয়ে গেল। এই মুহূর্তে এই পরিস্থিতির জন্য কৌশিক মোটেও প্রস্তুত ছিল না। কোনো উত্তর তার ভেতরে সাজানো নেই। অবধের মতো মাথা নিচু করে বসে রইল শুধু। এই পর্যায়ে জামাল সাহেব মুখ খুললেন। তিনি চিন্তিত স্বরে বললেন, ভিত্তিহীন সন্তান পৃথিবীর না নাই ভালো। এতে আমাদের মেয়ের নামে বদনাম রটে যাবে। তার চেয়ে বরং হসপিটালে থাকতে থাকতে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বাবার কথা শেষ হতে না হতেই রক্তচক্ষু নিয়ে তাকালো কৌশিক। বাঘের মতো গর্জে উঠল, খবরদার বলছি বাবা, এমন চিন্তা কেউ মাথাতেও আনবে না। তোমার গর্ভের সন্তানের বাবা আমি, ও আমার সন্তান। আর আমি বেঁচে থাকতে আমার স্ত্রীর সন্তানের গায়ে ফুলের টোকাও লাগতে দেব না। এই মুহূর্তে কৌশিকের কথাগুলো দ্বিতীয়বার বজ্রপাত ঘটালো সবার মাথায়। হতভম্ব পরিবার এবার দ্বিগুণ হতভম্ব হয়ে গেল। তাদের মনে হচ্ছে আজ বজ্রপাত ঘটারই দিন। মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অদৃশ্য বজ্রপাত ঘটছে। তবে কৌশিকের কথা শুনে একটা বাদ যেন সোজা জামাল সাহেবের মাথার উপর পড়ল। কৌশিক আর কারোর দিকে তাকালো না। সোজা পা বাড়ালো তুবার কেবিনের দিকে। যেতে যেতে বলে গেল, বাড়ি ফিরে যাও সবাই। বিচার সালিশ যা আছে সব ভুইয়া মজিলে হবে। আমি আমার বউ বাচ্চাকে নিয়ে আসছি। জামাল সাহেব বুকে হাত চেপে ধরলেন। হুট করেই শ্বাসকষ্ট শুরু হয়ে গেল যেন। হার্ট অ্যাটাক হবে হবে ভাব। শক্ত চেহারা নিয়ে কেবিনে ঢুকলেও বেডে শুয়ে অঝরে কাঁদতে থাকা তুবাকে দেখে নমনীয় হয়ে এলো কৌশিক। চোখ দুটো লালচে রং ধারণ করলো। সেকেন্ডের ব্যবধানে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো তুবার উপর। তুবার পিঠের নিচে দুই হাতে ঢুকিয়ে পেঁচিয়ে ধরলো নিজের সাথে। ক্রন্দনরত তুবার পুরো মুখ জুড়ে অজস্র চুমু খেলো। মুখের এক চিমটি জায়গাও বাদ রাখলো না ঠোঁট ছোঁয়াতে। তুবার পুরো মুখ জুড়ে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে ঘাড়ে মুখ গুজল কৌশিক। পাগলের মতো বিলাপ করতে করতে বলল, সরি 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 জান, রিয়েলি ভেরি সরি। আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। আমার উচিত ছিল তোর কাছেই থাকা। তুবা জবাব দিল না। কৌশিকের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল। তুবার শরীরের কম্পন স্পষ্ট টের পেল কৌশিক। কেমন থরথর করে কাঁপছে মেয়েটা। হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে। কৌশিক তুবার চুলে হাত ডোবালো। সর্বস্ব দিয়ে চেষ্টা করলো তুবাকে শান্ত করার। এই সময় প্যানিক অ্যাটাক করা বাচ্চার জন্য বিপজ্জনক। দেহের কাঁপুনি থামছে না দেখে
নিরুপায় হয়ে কৌশিক তুবার ওষ্ঠে ওষ্ঠ চেপে ধরল একদম শক্ত করে। এরপর ধীরে ধীরে নমনীয় হলো। ঠোঁটের নরম কোমল ছোঁয়ায় তুবার কান্নার বেগ কমল। তুবার ওপর ঝুঁকে থাকা কৌশিকের চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তুবার মুখে। তুবার কান্না এবার পুরোপুরি থেমে গেল। অবাক হয়ে কৌশিকের পিঠ থেকে 2 হাত সরালো। ক্যানুলা লাগানো রোগাক্রান্ত হাতটা কৌশিকের গালে রাখলো। আপনি কাঁদছেন কৌশিক ভাই? কৌশিক ঘাড় ঘুরিয়ে পরনের শার্টের হাতায় চোখ মুছল। লাল লাল চোখ নিয়ে জোর করে হাসল। তুবার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে জান, জানি না কেমন লাগছে, আমি ঠিক বোঝাতে পারছি না। এই অনুভূতির নাম কি তোবা? তুবা কোনো জবাব দিল না, শুধু নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিকের মুখ পানে। খানিকটা সময় কেটে গেল সেভাবেই। মিনিটের নীরবতা ছিন্ন করে কৌশিক বলল, এভাবে তাকিয়ে আছিস কেন জান? এখন কি হবে কৌশিক ভাই? বাসায় সবাই সব জেনে গেছে। এখন কি জবাব দেব সবাইকে? মা আমাকে মেরেই ফেলবে। শ্, তর্জনী আঙুল দিয়ে তুবার ঠোঁট চেপে ধরল কৌশিক। নিচু কণ্ঠে বলল, বলেছি না কোনো চিন্তা করবি না। সব চিন্তা আমার, সবার প্রশ্নের উত্তর আমি দেব, সব আঘাত আমি সয়ে নেব, কিন্তু তোকে আড়ালে রাখবো, প্রমিস। তুবা ফের কৌশিকের গলা জড়িয়ে ধরল, নিজের সাথে মিশিয়ে নিল। চোখ থেকে তরল অশ্রুধারা তখনও বইছে। ফট করে দরজা খোলার শব্দে সোজা হয়ে দাঁড়ালো কৌশিক। লালচে চোখ দুটো নার্সের থেকে আড়াল করলো। নার্স এগিয়ে এসে সরাসরি প্রশ্ন করলো, আপনি কে? আমি পেশেন্টের হাজব্যান্ড। তৎক্ষণাৎ জবাব দিল কৌশিক। নার্স প্রত্যুত্তরে বলল, ডিসচার্জের সব ফর্মালিটি শেষ, আপনি আপনার ওয়াইফকে বাসায় নিয়ে যেতে পারেন, আপনার ফ্যামিলির সবাই চলে গেছে। এতটুকু বলেই নার্স চলে গেল। দরজার দিকে এক পলক তাকিয়ে তুবার পাশে বসলো কৌশিক। তুবার ক্যানুলা লাগানো হাতটা নিজের হাতে নিয়ে নিল। আলতো করে ঠোঁট ছোঁয়ালো সেখানে। তাকিয়ে দেখলো তুবার 2 গালে 4 আঙুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। কৌশিক আলতো করে হাত ছোঁয়ালো গালে। অসহায় কণ্ঠে বলল, ব্যথা করছে জান? তুবা মাথার ডানে বামে নেড়ে না বোঝালো। বাড়ি চল। বাড়ি ফিরেই সবার আগে তুবাকে দোতলায় পাঠিয়ে দিয়েছে কৌশিক। পারিবারিক কলহ থেকে যথাসম্ভব দূরে রাখতে চাইছে তুবাকে। সবার প্রশ্নের জাতাকলে পড়লে তুবার স্ট্রেস বাড়বে, তাই ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে পরিবারের সবাই। খবর পেয়ে মৌমিতাও ছুটে চলে এসেছে। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে কৌশিক। পুরো পরিবার ওকে চারদিক থেকে ঘিরে ধরে আছে। তাদের চোখে মুখে হাজারো প্রশ্নের ছড়াছড়ি। সবার দিকে এক নজর তাকিয়ে কৌশিক ছোট্ট করে বলল, আমি তোবাকে ভালোবাসি বাবা। সঙ্গে সঙ্গে সশব্দে চড় পড়ল কৌশিকের গালে। দাঁতে দাঁত চেপে চড়টা হজম করে নিল কৌশিক। জামাল সাহেব গর্জে উঠলেন, লজ্জা করছে না এই কথা বলতে? আমার বাড়িতে থেকে আমারই পিছে একটা অবৈধ সম্পর্ক করে তুলেছ তুমি, আবার বুক ফাটিয়ে বলেও বেরোচ্ছ এই বাচ্চা আমার। লজ্জা করছে না? লজ্জা তো করছে, কিন্তু না বলেও তো উপায় রাখো নি তোমরা। তাছাড়া কোনো অবৈধ সম্পর্কে জড়ায়নি, 3 কবুল বলে হালালভাবে নিজের বউ বানিয়েছে। জামাল সাহেবের বুক ধড়ফড় করে উঠল। তিনি এক হাতে বুক চেপে ধরে সোফায় বসে পড়লেন। এ যেন বিনা মেঘে আরও একটা বজ্রপাত। আর কত বজ্রপাত ঘটবে কে জানে। আজ তার হার্ট অ্যাটাক নিশ্চিত। তিনি কোনো মতে আঙুল তুলে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, অসভ্য বেয়াদব, এটা আমার ছেলে। এই তুমি আমার ছেলে? মনে হয় তোমারই, শিওর জানি না, মা ভালো বলতে পারবে। সিরিয়াস মুহূর্তে কৌশিকের এমন তেড়া জবাবে হতভম্ব হয়ে গেলেন জামাল সাহেব। বুকের ব্যথা বাড়ল। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে। তিনি ফ্লোরের দিকে নজর রেখে কাট কণ্ঠে বললেন, আমার এত বছর ধরে অর্জিত মান সম্মান সব নদীতে ভেসে গেল। নিজের ছোট ভাইয়ের দিকেও চোখ তুলে তাকাতে পারছি না। আমার মাথা এতটাই নিচু করে দিয়েছো তুমি। তোমার মতো অসভ্য ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না। তোমাকে ওর নানা বাড়ি পাঠিয়ে দেব, ওর অন্য কোথাও গিয়ে দেব, তবুও তোমার নাগালের মধ্যে রাখবো না। তুবাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার কথা শুনে চমকে উঠল কৌশিক। সকল ধৈর্য সহ্য হারিয়ে ফেলল মুহূর্তেই।
বাঘের মতো গর্জন দিয়ে বলল, আগুন লাগিয়ে দেবো বাবা, সবকিছু জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেব। তোমাকে না বলে আমি জাস্ট মরে যাব, কিন্তু মরার আগে সবাইকে মেরে ফেলবো। জামাল সাহেব ধমকে উঠলেন, বাড়াবাড়ির একটা সীমা আছে কৌশিক। কোনো সীমা নেই। পৃথিবীর সবকিছুতে সীমারেখা টানা থাকলেও আমার ভালোবাসার কোনো সীমা নেই। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি, অথই সমুদ্রের সমান আমার ভালোবাসার গভীরতা, স্বচ্ছ পানির ন্যায় আমার ভালোবাসার সত্যতা। জানো বাবা, আমি তোমাকে ঠিক কতটা চাই? মানুষ জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঠিক যতটা বাঁচতে চায়, তোমাকে আমি ঠিক ততটাই চাই। আমার নিঃশ্বাস চলে তোমার হাসি মুখ দেখে, ওকে এক পলক না দেখলে হাঁপানি রোগীর মতো শ্বাসকষ্ট শুরু হয় আমার। আমি শ্বাস নিতে পারি না। তুমি আমি শ্বাস কেড়ে নিতে চাইছো বাবা? তাহলে নিজের হাতে কবরটা করে রাখো, কারণ ছেলের খাটিয়ে তোমাকেই কাঁধে তুলতে হবে। আবারও পিনপতন নীরবতা ছেয়ে গেল পুরো ঘর জুড়ে। পরিবারের সকলে মুখের খেই হারিয়ে ফেলল যেন। কনক চাপা বেগম এই পর্যায়ে সাহস করে এগিয়ে এলেন, অভিমান নিয়ে বললেন, আপনি সারা জীবন পরিবারকে কড়া শাসনই রেখেছেন, কিন্তু ছেলে মেয়ের মন বোঝার চেষ্টা করেননি। আপনার কঠোরতায় বাচ্চাগুলো কথা গোপন করতে শিখে গেছে। আপনি যদি ওদের সাথে একটু সহজ হতেন, তাহলে আজ এই দিন আসতো না। মনের ওপর মানুষ কখনো লাগাম টানতে পারে না কৌশিকের বাবা। কখন কার উপর মন বসে যায় কেউ বুঝতে পারে? আপনি যদি ওদের ওপর প্রতি পদে পদে নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে না দিতেন, তাহলে বহু আগেই আপনার ছেলে আপনার কাছে এসে বলতো, বাবা আমি তোমাকে ভালোবাসি। আপনি কি উপায় রেখেছেন বলার? আপনার ছেলে মেয়ের কোনো দোষ নেই, সব দোষ আপনার আর আপনার তৈরি করা অদ্ভুত নিয়মের। এই নিয়ম আমি আর মানব না। ছেলে মেয়েও আমার, আমি ওদের সম্পর্ক মেনে নিয়েছি। সারা জীবন আমার ছেলে মেয়ে আমার কোলেই থাকে। আমার মনে হয় না ছোট ভাই বা ময়না এতে অসুখী হবে। বলেই তিনি তাহিদ সাহেব এবং ময়না বেগমের দিকে তাকালেন। ময়না বেগম আঁচলে মুখ চেপে কাঁদছেন। বড় জায়ের নজর পড়তেই তিনি উপর নিচ মাথা দুলিয়ে সম্মতি জানালেন। তাহিদ সাহেবও মাথা নেড়ে সম্মতি জানিয়েছেন। মায়ের প্রতিবাদ দেখে মৌমিতাও সুযোগ পেল। জামাল সাহেবের কাছে বসে আলতো করে কাঁধে হাত রাখল, অপরাধীর ন্যায় বলল, সবচেয়ে বড় অপরাধী আমি বাবা। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ে দিয়েছি। কি করতাম বলো? তোমার ভয়ে ওরা সামনে এগোতে পারছিল না, কিন্তু একে অপরের জন্য পাগল ছিল, তাই এত বড় পদক্ষেপ নিতে হয়েছে। বাবা, যা হয়েছে ভুলে যাও না। একবার ভাবো, এই বাড়িতে কত বছর হলো বাচ্চার পা পড়েনি। আমরা ভাই বোন বড় হওয়ার পর এই বাড়িতে কোনো বাচ্চার আগমন ঘটেনি, কিন্তু এখন আসতে যাচ্ছে। কেউ একজন ছোট ছোট পায়ে পুরো বাড়ি জুড়ে দৌড়ে বেড়াবে, আধো আধো শহরে তোমায় দাদু বলে ডাকবে, চকলেট খাওয়ার বায়না ধরবে, তোমার কোলে চড়বে। এতটা সুখ এই বাড়িতে লাস্ট কবে এসেছিল বলো তো? সেই তো বহু বছর আগে, যখন আমরা ছোট ছিলাম। সেই সময় আবারও ফিরে আসতে চাইছে বাবা। এরপরে তুমি রাগ নিয়ে থাকবে? এই নিষ্পাপ বাচ্চাটার কথা ভেবে কি ওদের ক্ষমা করে দেওয়া যায় না? মৌমিতার মুখে বাচ্চার বর্ণনা শুনে বুকের ভেতর নড়ে উঠল জামাল সাহেবের। তার নাতি অথবা নাতনি আসবে, ছোট ছোট পায়ে এদিক সেদিক দৌড়াবে, এক গোছা তুলোর মতো নরম শরীর নিয়ে সবার কোলে চড়ে বেড়াবে। আধো আধো বলিতে যখন দাদু বলে ডাকবে, তখন শুনতে কেমন লাগবে? খুব ভালো লাগবে কি? ভাবতেই বুকে শীতল হাওয়া বয়ে গেল জামাল সাহেবের। রাগটা একটু কমে গেল কি? হ্যাঁ, তাই। কল্পনায় নাতি নাতনিকে অনুভব করতে গিয়ে জামাল সাহেবের রাগ একটু একটু করে কমছে। বাড়ির কর্তাকে চুপ হয়ে যেতে ধরে রাখা দমটা ছাড়ল বাকিরা। জামাল সাহেবের চেহারার পরিবর্তন বলে দিচ্ছে তার মন বদলে গেছে। পিছন থেকে রিয়া মিনমিন করে বলে উঠল, বড় চাচু, তোমার জিনিসপত্র সব কৌশিক ভাইয়ের ঘরে ট্রান্সফার করে দেবো? জামাল সাহেবের ঘোর কাটল। ছোট্ট প্রাণটার কথা চিন্তা করতে গিয়ে ঠোঁটের কোণে যে সূক্ষ্ম হাসি ফুটে উঠেছিল, সেটাও নিভে গেল। তিনি চেঁচিয়ে উঠে বললেন, একদম না। আগে ছোটখাটো পরিসরে আয়োজন করে আত্মীয় স্বজন জানাতে হবে। ছেলে তো আমার গর্বের কোনো কাজ করেনি, ওকে চুনকানি মাখিয়ে দিয়েছে। যতই বিয়ে করুক, সেটা চুরি করেই করেছে। আত্মীয় স্বজন তো আর জানে না, না জানি কয় মাস চলে। হিসেবে না মিললে পাড়ায় বদনাম রটে যাবে। 2 সপ্তাহের মতো হচ্ছে বাবা।
আকস্মিক কৌশিকের উত্তর শুনে থ মেরে গেলেন জামাল সাহেব। বাড়ির রমণীরা মুখ লুকোতে ব্যস্ত। মৌমিতা জিভ কামড়ে মাথা নিচু করে নিয়েছে। জামাল সাহেব ফের চেঁচিয়ে উঠলেন, নির্লজ্জ ছেলে কোথাকার! এই, তুমি সরো তোমার চোখের সামনে থেকে। তোমার মুখও আমি দেখতে চাই না। কৌশিক মাথা দুলালো। বাধ্য ছেলের মতো উঠে দোতলার সিঁড়ি ধরল, যেন সে প্রচণ্ড বাবা ভক্ত ছেলে। বাবার আদেশের বাইরে সে একটা কদমও রাখে না। ধূপধাপ পা ফেলে সোজা দোতলায় চলে গেল কৌশিক। সিঁড়ি ধরে উপরে উঠে সবার আগে উকি দিল তুবার ঘরে। দরজাটা অল্প করে চাপানো ছিল। হাত খোলা দরজায় ফাঁক গলিয়ে দেখা যাচ্ছে বিছানায় মুখ ফুলিয়ে বসে থাকা তুবা। কোনো কারণে মেয়েটা রেগে আছে। কৌশিক ঠোঁট কামড়ে হাসল। ভেতরে ঢুকে আলতো হাতে দরজাটা চাপিয়ে দিল। পায়ের আওয়াজ শুনে তুবা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। কাছাকাছি পৌঁছাতেই অতর্কিত আক্রমণে ভ্যাবাচাকা খেয়ে গেল কৌশিক। তুবা কৌশিকের বুকে এলো পাথাড়ি কিল ঘষি মারতে মারতে বলল, অসভ্য লোক, নির্লজ্জ মানুষ, বড় চাচুর সামনে ওসব বলতে গেলেন কেন? দিনক্ষণ তাকে জানাতে হবে। এখন আমি সবার সামনে যাব কিভাবে? এলোমেলো হাত ছুড়তে ছুড়তে বলতে লাগলো তুবা। কৌশিক তুবার হাত দুটো খপ করে ধরে পেছনে মুড়িয়ে নিল। তুবার বুক ঠেকলো কৌশিকের বুকে। কৌশিক নিজের সাথে তুবাকে আটকে ধরে হেয়ালি সুরে বলল, খারাপ কি বলেছে? এমনিতেই বড় চাচুর চিন্তায় বুকে হাত চেপে ধরে আছে, এখন আবার তোর প্রেগনেন্সির সময় নিয়ে চিন্তা করছে। অতিরিক্ত চিন্তায় যদি হার্ট অ্যাটাক হয়, তাই জানিয়ে দিলাম। তোর উপকারে তো করলাম। খুব উপকার করেছেন, নির্লজ্জ মানুষ। এটুকু বলে মুখ ডানে ঘুরিয়ে নিল তুবা। চিকন ভ্রুদয় কুঁচকে রেখে বোঝাচ্ছে কৌশিকের লাগাম ছাড়া কথার জন্য তুবা খুবই বিরক্ত। সেই বিরক্তিতে পাত্তা দিল না কৌশিক। তুবার ঘুরিয়ে রাখা মুখে শব্দ করে চুমু খেল। তুবা তবুও মুখ ঘুরালো না। কৌশিক একই গালে আবারও চুমু খেল। তুবার রাগ পড়ছে না দেখে একের পর এক চুমু দিতেই থাকলো। এক পর্যায়ে তুবা আর মুখ ফুলিয়ে থাকতে পারল না। ঠিক করে হেসে দিয়ে হাতের তালু দিয়ে গাল মুছল। গালটা কেমন যেন ভেজা ভেজা অনুভব হচ্ছে। তুবাকে হাসতে দেখে কৌশিকের ঠোঁটেও হাসি ফুটে উঠল। কৌশিক একটু শক্ত করে তুবাকে নিজের সাথে জড়িয়ে নিল। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, আমার অংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস জান, অথচ আমাকে জানালি না। আমি নিজেও তো জানতাম না। হসপিটালে না গেলে কি এ কথা ফাঁস হতো? তুই একটা আস্ত বলদ। পিরিয়ড মিস গেছে কতদিন হলো? 2 দিন। আমাকে বলিসনি কেন? কি বলবো, 2-3 দিন মিস যাওয়া তো স্বাভাবিক ব্যাপার। কৌশিক জবাব দিল না, শান্ত চোখে তাকিয়ে রইল। তুবা আগ বাড়িয়ে প্রশ্ন করল, আপনি কি রাগ করেছেন আমার উপর? তোর উপর রাগ করে থাকতে পেরেছি কোনোদিন? তুবা চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড বিরতি নিল। এরপর কৌশিকের চোখে চোখ রেখে বলল, আপনি খুশি কৌশিক ভাই? কলিজা চিরে দেখালে তবে বুঝতে পারবে আমার খুশির পরিধি ঠিক কতটুক। তুবা এবার পুরোপুরি চুপ হয়ে গেল। কৌশিকের মুগ্ধ চাহনি তুবার বুকে শীতলতা ছড়িয়ে দিচ্ছে। আস্তে আস্তে মাথাটা নিচে নামালো তুবা। কৌশিকের অর্ধ উন্মুক্ত বুকে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। কৌশিক তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। 2 হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়ালো। কণ্ঠ কাঁপছে। জান প্লিজ, ঠোঁট ছোঁয়াবে না। তোর ঠোঁটে আফিমের নেশা আছে। আমি বেসামাল হয়ে যাই, ভেতরে আগুন জ্বলে ওঠে। তুবার যেন কৌশিককে জ্বালানোর ইচ্ছে জেগেছে। কৌশিকের বারণকে পাত্তা না দিয়ে বুকে ঠোঁট চেপে ধরল। আকর্ষণীয় ভঙ্গিতে ঠোঁট ঘুরিয়ে বুক থেকে গলায় নিল। কৌশিক হাঁসফাঁস করছে। মেয়েটা ওকে জব্দ করার উপায় বেশ ভালোই বুঝে গেছে। সহ্য করতে না পেরে তুবাকে সাথে সাথে ছেড়ে দিল কৌশিক। কয়েক কদম পিছিয়ে গিয়ে ধপ করে খাটের উপর বসে পড়ল। জোরে জোরে শ্বাস টেনে নিজের অনুভূতিতে লাগাম লাগালো কৌশিক। দামামা বাজতে থাকা বুকে হাত চেপে হাঁপাতে হাঁপাতে বলল, খুব বেশি দুষ্ট হয়ে গেছিস, তাই না? আপনার থেকেই শিখেছি। বলেই চোখ টিপল তুবা। কৌশিক আর সেখানে থাকলো না। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। এখানে থাকলে পাজি মেয়েটা ওকে উস্কে দেবে। আর তুবার উস্কানি পেলে কৌশিক পাক্কা নিজের নিয়ন্ত্রণ হারাবে। রাতে তুবার খেতে নিচে নামেনি। লজ্জায় নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। ময়না বেগম প্লেটে করে খাবার এনে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিয়ে গেলেন। খানিকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। হসপিটালে গায়ে হাত তোলার জন্য
অপরাধবোধে তিনি বেশ অনেকক্ষণ কেঁদেছেন। পরিবারকে তার সাথে সহজ আচরণ করতে দেখে তুবার হারিয়ে যাওয়া সাহস ফিরে এলো। তুবার মন বলছে এবার যা হবে ভালোই হবে। মাঝরাতে আচমকা তুবার ঘুম ভেঙে গেল। অদৃশ্য কোনো অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। কেমন যেন গা গোলাচ্ছে, বুকের মধ্যে অদ্ভুত চাপ অনুভব করছে। আচমকা এমন অসহ্য অনুভূতির কারণ তুবা বুঝতে পারল না। ইচ্ছে করছে কারণ ছাড়াই হাত পা ছড়িয়ে কাঁদতে। কোনো উপায়ান্তর না পেয়ে কৌশিকের নাম্বারে ডায়াল করলো তুবা। কৌশিক অফিসের কাজ শেষ করে মাত্রই ঘুমিয়েছিল। আচমকা মোবাইল বেজে ওঠায় চোখ বন্ধ রেখে হাতড়ে ফোনটা কানে ধরলো। পরপরই তুবার কণ্ঠস্বর শুনে ফট করে চোখ মেলে তাকালো। ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 2টোর কাছাকাছি বাজে। কৌশিক চিন্তিত স্বরে বলল, কি হয়েছে জান? তাই তো রাত জেগে কেন? আমার ভালো লাগছে না কৌশিক ভাই, একটু এই ঘরে আসবেন? কাঁদো কাঁদো কণ্ঠে জবাব দিল তুবা। কৌশিক আর এক মুহূর্ত সময় ব্যয় করল না, সঙ্গে সঙ্গে ছুটল তুবার ঘরে। কৌশিক যখন তুবার ঘরে পৌঁছালো তখন তুবা পুরো ঘর জুড়ে পায়চারি করছিল। কৌশিককে দেখে ঠোঁট ভেঙে 2 হাত ছড়িয়ে দিল তুবা। কৌশিক দরজা লক করে ছুটে গেল তুবার কাছে। এক হাতে নিজের সাথে মিশিয়ে নিয়ে অন্য হাতে তুবার কপাল গলা চেক করলো, কণ্ঠে চিন্তার ছাপ। কি হয়েছে? এত রাতে ঘুমাসনি কেন? শরীর খারাপ লাগছে? তুবা ঘুরে কৌশিককে 2 হাতে জড়িয়ে ধরলো, কাঁদো কাঁদো মুখ করে বলল, ভালো লাগছে না, আমার ঘুম আসছে না। কৌশিক কোনো কথা বাড়ালো না। তুবাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। খাটের সাথে আধশোয়া হয়ে বসে তুবাকে নিজের ওপর নিয়ে নিল। তুবার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমানোর চেষ্টা কর। তুবা কোনো প্রত্যুত্তর করল না, চুপটি করে কৌশিকের বুকে পড়ে রইল। তর্জনী আঙুল দিয়ে কৌশিকের অর্ধ উন্মুক্ত বুকে আঁকিবুকি করতে লাগলো। সেকেন্ডের ব্যবধানে ঠোঁট ছোয়ালো। ফুলে থাকা অ্যাডাম অ্যাপেল নিয়ে খেলা করতে লাগলো। কৌশিক নিচু কণ্ঠে ধমকে উঠল, দুষ্টুমি নয় তো বা। তুবা শুনল না। কৌশিকের টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। পুরো বুকে হাত চালাতে চালাতে বলল, একটু আদর করবেন? এখনই? এক্ষুনি আমার আদর চাই। তোর কষ্ট হবে না? আমি অসুস্থ নই কৌশিক ভাই, বাচ্চা কোনো অসুখ নয়। কৌশিক ঠোঁট বাঁকিয়ে হাসল। তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, অল্প একটু আদর করবো, ঠিক আছে? বেশি নয় কিন্তু। তুবা চোখ বন্ধ করে নিল। এক টানে পরনের টি শার্ট খুলে ফেলল কৌশিক। তুবাকে নিচে ফেলে 2 হাতে ভর দিয়ে ঝুঁকল। তুবার ওষ্ঠপুট নিজের আয়ত্তে নিয়ে নিল। পরম আদরের সহিত প্রেম ঢেলে দিল। কৌশিকের শক্ত হাতের বিচরণ চলল তুবার নরম দেহ জুড়ে। এক একটা ছোঁয়ায় ছিল কত শত আকুতি ভালোবাসা। কৌশিকের পুরো ওষ্ঠ তুবার গলদেশ বক্ষ ভাঁজ দিয়ে উদরে নামল। গভীর ছোঁয়া বসিয়ে দিল উদর জুড়ে। অদ্ভুত শিহরণে কেঁপে উঠল তুবা। কৌশিকের মাথার চুল খামচে ধরল। কৌশিক সময় নিয়ে উদর থেকে উঠল। পুরো দেহের ভর ছেড়ে দিল তুবার ওপর। 2টো নগ্ন দেহ মিশে গেল একে অপরের সাথে। চরম মুহূর্তে কৌশিক তুবার কানের কাছে মুখ নামিয়ে আনলো। গভীর রাতে তার কণ্ঠস্বর আরো গভীর শোনালো, তোর মাঝে এক অদৃশ্য আরাম আছে জান। মনে হয় জান্নাতের এক টুকরো শান্তি আমার মাঝে ছড়িয়ে পড়েছে। এত শান্তি কেন দিস? তুবা মুখে কোনো জবাব দিল না। এর বেশি আর নয়, এখন থেকে আদরও মেপে মেপে দেব। তুবা মুখ লুকালো কৌশিকের নগ্ন বুকে। কৌশিক আবারও জিজ্ঞেস করলো, এখন ভালো লাগছে? তুবা মুখে কোনো জবাব দিল না। কৌশিকের বুকের মাঝে মুখ লুকিয়ে শুধু উপর নিচ মাথা নাড়ল। কৌশিক হাসল, ঠোঁট প্রশস্ত করে মন ভরে হাসল। 2 হাতে জাপটে ধরল তুবাকে। এই মেয়েটা বুকে থাকলে মনে হয় পুরো পৃথিবী কৌশিকের আয়ত্তে। সকালে খাওয়ার টেবিলে উপস্থিত হয়েছে পরিবারের সবাই। তুবা আসতে না চাইলেও রিয়া জোর করে টেনে এনেছে। সেই যে ঘর থেকে বের হওয়ার সময় তুবা মাথা নিচু করেছে, এরপর আর মাথা তুলে তাকায়নি। বাপ চাচাদের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না মেয়েটা। তুবা চেয়ার টেনে বসার মিনিটের ব্যবধানে কেউ একজন ওর পাশের চেয়ারে বসলো। তুবা আর চোখে একবার তাকিয়ে দেখলো
কালো শার্ট এবং কালো প্যান্ট পরিহিত সুদর্শন কৌশিককে দেখে হার্টবিট থমকে গেল তুবার। কৌশিকের পা থেকে মাথা পর্যন্ত আরো একবার নজর বুলালো। ফর্সা শরীরে কালো প্যান্ট অত্যধিক চোখে লাগছে। বুকের কাছের দুটো বোতাম খোলা থাকায় লোমশ বুকের কিছু অংশ ফুটে উঠেছে। কনুই পর্যন্ত হাতা গুটিয়ে রাখায় লোমযুক্ত ফর্সা হাত উন্মুক্ত। তাতে কালো রঙের চকচকে ঘড়ি আরো বেশি নজর কাড়ছে। তুবার শ্বাস যেন থমকে গেল। এই কয়েক মুহূর্তেই আরো এক দফা প্রেমে পড়ল কৌশিকের। বেহায়ার মতো আর চোখে দেখতে দেখতে খিচুড়ি মুখে নিল। কৌশিক তখন নিজের খাওয়ায় মগ্ন, আশেপাশে তাকাচ্ছে না। চামচ দিয়ে খিচুড়ি মুখে নিতে নিতে জামাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, তোমার আজকের অনুষ্ঠান একটু তাড়াতাড়ি সেরে ফেললে হয় না বাবা? আচমকা ছেলের কথা শুনে জামাল সাহেব খাওয়া থামিয়ে দিলেন। ভুরুকুসকে প্রশ্ন করলেন, কেন? কৌশিকের ভাবলেশীন উত্তর, তোমাদের মেয়ের রাতে একা থাকতে সমস্যা হচ্ছে, মেবি ওর আমাকে কাছে প্রয়োজন। আচমকা কৌশিকের এমন লাগাম ছাড়া কথা শুনে খাবার গলায় আটকে গেল তুবার। ওই অবস্থাতেই জোরে সোরে কেসে উঠল। বাড়ির সবাই ব্যতিব্যস্ত হয়ে তুবার মাথায় পিঠে হাত বুলাতে লাগলো। সবাইকে উপেক্ষা করে কৌশিক পানির গ্লাস নিয়ে তুবার মুখের সামনে ধরল। এক ঢোক পানি খেয়ে কাশিটার দাপট কিছুটা কমে এলো তুবার। গলা পরিষ্কার করতে আরো এক ঢোক পানি মুখে নিল। এখনো গিলতে পারেনি। ঠিক সেই মুহূর্তে কৌশিক আবারও বলে উঠল, দেখেছো তো, তোমাদের মেয়ের আমাকে ঠিক কতটা প্রয়োজন, আমি ছাড়া ওকে কেউ সামলাতে পারে না। মুখের পানিটুকু আর গিলতে পারল না তুবা। নাক মুখ দিয়ে উঠে সোজা মাথায় চলে গেল। এমন ঠোঁট কাটা নির্লজ্জ লাগামহীন মানুষ ওর কপালেই লেখা ছিল। কৌশিকের লাগামহীন কথা শুনে খেকিয়ে উঠলেন জামাল সাহেব। অসভ্য ছেলে, আনুষ্ঠানিকতার জন্য মরিয়া হয়ে উঠেছে, ঠিক যেমন মির্জা ফখরুল নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। ছেলে আমার, তাহলে ফখরুল সাহেবের ঝলক কেন? কালকে তো বললাম বাবা, এই বিষয়ে মা ভালো বলতে পারবে। সঙ্গে সঙ্গে কনকচাপা বেগম কৌশিকের পিঠে থাপ্পড় মারলেন। চোখ রাঙিয়ে বললেন, বাব্বাটা তর্ক করছিস কর, কিন্তু খবরদার মাঝখানে আমাকে টানবি না। তোর বাপের যে খ্যাটখ্যাটে স্বভাব, আমার কথা বলতে ইচ্ছে করে না। কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। জামাল সাহেবের মুখের দিকে নরম চাহনি দিয়ে বলল, বেশ, সব দোষ আমার, আমি সবই জানি, কিন্তু বলবো না। এখন তোমার আর কি বলার আছে সেটা বলো। আর কি বা বলার থাকবে? বিয়ের অনুষ্ঠান মুখের কথা নাকি? কত আয়োজন করতে হবে, কেনাকাটা আছে, ডেকোরেশনের জন্য ভালো লোক খুঁজতে হবে, আত্মীয় স্বজনদের নাম লিস্ট করতে হবে, জনে জনে ফোন করে দাওয়াত দিতে হবে। এসবের জন্য কি সময় লাগে না? আত্মীয়দের নামের লিস্ট আর দাওয়াত দেওয়ার দায়িত্ব তুমি নাও, বাকি আয়োজন আমি সামলে নেব। জামাল সাহেব চোখ রাঙালেন। বিদ্রুপ করে বললেন, বউ ঘরে তুলতে মরিয়া হয়ে উঠেছে অসভ্যতা। বলি, ঘরে না তুললেই তো বাপ হয়ে গেছো, কোনো কিছু বাদ রেখেছো কি? বাদ কেন রাখবো? আমার মন অনেক বড়, বুঝলে? যাকে যা কিছু দেই সব উজাড় করে দিই। সেখানে তবু তো আমার বউ, ওকে কিছু দিতে গিফট আমি করবো নাকি? এনিওয়ে, ওই কথাই রইল, তুমি আত্মীয়দের দাওয়াতে লেগে পড়ো, বাকি সব আমি দেখে নিচ্ছি। বলতে বলতে উঠে দাঁড়ালো কৌশিক। অফিসের ব্যাগ হাতে নিয়ে তুবার দিকে স্থির চোখে তাকালো। ঠান্ডা গলায় বলল, বাইরে অপেক্ষা করছে, খাওয়া শেষ হলে আয়, তোকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিস যাব। তুবা আস্তে করে মাথা নাড়ল শুধু। জামাল সাহেব কটমট করে তাকালেন ছেলের দিকে। নিজের দামড়া ছেলের সাথে বাচ্চা মেয়েটাকে কিছুতেই মন থেকে মানতে পারছেন না। গলা ছেড়ে ছেলেকে ধমক উঠবেন তার আগেই কৌশিক গটগট পায়ে বেরিয়ে গেল। ক্লাসরুমের একদম শেষের বেঞ্চে বসে আছে, গোপন আলাপ আলোচনা করছে তুবা। সঙ্গ দিতে আছে তুবার বেস্ট ফ্রেন্ড রিমি। দুই বান্ধবী মাথা নিচু করে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। ইতিমধ্যে নিজের প্রেগনেন্সির কথা রিমিকে জানিয়ে দিয়েছে তুবা। গোপন বিয়ের কথা রিমি আগে থেকেই জানতো। তুবা প্রেগনেন্ট কথাটা শুনে প্রথমে রিমি বড়সড় ধাক্কা খেয়েছে, কিন্তু পরিবার মেনে নিয়েছে শুনে মনে মনে খুশিও হয়েছে খুব। তুবা আলতো করে পেটে হাত রেখে নিচু কণ্ঠে বলল, জানিস রিমি, আমার মনে হয় বাবু আমাদের জন্য খুব লাকি। ওর আসার খবরে সব ঝড় কত সহজে থেমে গেল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সবাই এত সহজে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। সহজে আর কোথায়, নিজে থাপ্পড় খেয়েছিস, কৌশিক ভাইয়াকেও
জবাবদিহিতা দিতে হয়েছে, তাহলে সহজ হলো কিভাবে? তবু মেনে তো নিয়েছে। একবার ভাব, আমার অন্য কোথাও বিয়ের কথা চলছে। আমি নিশ্চিত বড় চাচু জোর করে হলেও আমাকে আর কৌশিক ভাইকে আলাদা করে দিতেন। আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেত, তখন আমি কি করতাম ভাবতেই তো মরে যেতে ইচ্ছে করছে। রিমি বিরক্ত হলো খুব, নিচু স্বরে ধমকে উঠল, তুই একটু বেশি বেশি ভাবিস। আচ্ছা বাদ দে এসব। দ্বিতীয়বার বিয়ে উপলক্ষে কি গিফট চাই বল, তুই যা চাইবি তাই দেব। তুবা ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। বেঞ্চের উপরে ছড়িয়ে রাখা বই খাতা ব্যাগে রাখতে রাখতে বলল, তুই সশরীরে উপস্থিত হলে আমি খুশি, আর কিচ্ছু লাগবে না। ধুর, তা আবার হয় নাকি? কিছু তো দিতেই হবে। আচ্ছা, তোর জন্য শাড়ি কিনবো। আর কৌশিক ভাই, ওনার জন্য কি নেব? শার্ট নাকি পাঞ্জাবি? কোনটাতে ওনাকে বেশি ভালো লাগবে তোর? সব কিছুতেই ভালো লাগে, কিছু না পড়লে আরো ভালো লাগে। আনমনে ব্যাগ গোছাতে গোছাতে ফট করে কথাটা বলে ফেলল তুবা। বলার পরে নিজেই হকচকিয়ে গেল। তাড়াহুড়ো করে রিমির দিকে তাকালো। রিমি হতভম্ব নয়নে তাকিয়ে আছে, দুই হাতে মুখ চেপে ধরে আছে। চোখ দুটো মার্বেলের আকার ধারণ করেছে যেন। তুবা খানিকটা লজ্জা পেল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে অগোছালো কিছু যুক্তি দাঁড় করালো। ইয়ে মানে ওই আর কি, জিম করা বডি না, খালি গায়ে দেখতে ভালো লাগে, আকর্ষণীয় আকর্ষণীয়, বুঝলি? তুবাকে আমতা আমতা করতে দেখে মুখ টিপে হাসলো রিমি। তুবার কানের কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে দেখছি। দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে বুঝি। তুবা হাঁসফাঁস করে উঠল। এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকালো। তখন নজরে পড়ল নীরবের শক্ত চাহনি। মাঝের সারি থেকে চোখ রাঙিয়ে তাকিয়েছে নীরব। ইশারায় কিছু একটা বোঝাচ্ছে। নীরবের শক্ত চোখের ভাষা বুঝে ওঠার আগে আচমকা তুবা এবং রিমির সামনে এসে দাঁড়ালেন টিচার। নিজের কর্কশ কণ্ঠে খ্যাক খ্যাক করে ধমকে উঠলেন, এই মেয়েরা, স্ট্যান্ড আপ! স্যারের ধমক শুনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল তুবা আর রিমি। স্যার আবারও খেকিয়ে উঠলেন, ক্লাস টাইমে এত কিসের কথা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে খেয়াল করছি তোমরা দুজন কথা বলেই যাচ্ছ। যাও, ক্লাস থেকে বেরো, দরজার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে। শেষের বাক্যটা ধমকের সাথে বললেন। আচমকা ধমকে কেঁপে উঠল তুবা। চোখ জোড়া ছলছল করে উঠল। ব্যাগটা কাঁধে নিয়ে সোজা বেরিয়ে গেল। কান ধরে দরজার সামনে দাঁড়ালো। ইতিমধ্যে তুবা এবং রিমির বাসায় ফোন করা হয়ে গেছে। তুবার বাসা কলেজ থেকে কাছে হওয়ায় সবার আগে তাহিদ সাহেব এসে পৌঁছালেন। এতক্ষণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলেও দূর থেকে নিজের বাবাকে আসতে দেখে হকচকিয়ে গেল তুবা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। স্যার ইতিমধ্যে বাসায় নালিশও করে দিয়েছে। তুবা সরু নজরে তাকালো। দূর থেকে তাহিদ সাহেব আর প্রিন্সিপাল স্যারকে কথা বলতে বলতে এদিকে আসতে দেখা যাচ্ছে। তুবা মনে মনে ফোন দিয়ে আটল। বকা খাওয়া থেকে বাঁচার জন্য নানান বাহানা খুঁজল। পাশ থেকে রিমি ফিসফিস করে বলল, তোবারে, আজ আমরা শেষ। রিমির আহাম্মকের মতো কথা শুনে বিরক্ত নজরে তাকালো তুবা। দাঁতে দাঁত চেপে বলল, ইচ্ছে করছে তোকে লাথি মেরে দূরে সরিয়ে দেই। এই তুই আমার বান্ধবী, শেষ মানে কি? এই পৃথিবীতে সমস্যা যেমন আছে ঠিক তেমন সমাধানও আছে। মানুষের হাত দুটো নয় তিনটা, ডান হাত, বাম হাত আর অজুহাত। এই অজুহাতটা অদৃশ্য থাকে, শুধু সময় এলে কাজে লাগে। শুধু দেখ আমি কিভাবে 3 নম্বর হাতটা কাজে লাগিয়ে পরিস্থিতি সামলাই। ইতিমধ্যে প্রিন্সিপাল স্যার এবং তাহিদ সাহেব তুবাদের কাছাকাছি চলে এসেছে। ক্লাস টিচারও ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছেন। তাহিদ সাহেবকে দেখে ক্লাস টিচার নালিশ সুরে বললে, মিস্টার ভুঁইয়া, আপনার মেয়ে ক্লাসে চরম অমনোযোগী। ক্লাস টাইমে দুজন পড়াবাদ দিয়ে গল্প করছিল। ভাবতে পারেন ওদের ভবিষ্যৎ কি? তাহিদ সাহেব মেয়ের কাছে এসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, এসব কি তুবা? ক্লাস ফাঁকি দিয়েছো কেন? সঙ্গে সঙ্গে তুবার শুরু হয়ে গেল। জোরে জোরে শ্বাস টানতে লাগলো। চেহারার ভাবগতি বদলে গেল। জোরে জোরে শ্বাস টানতে টানতে তুবা ঢলে পড়ল তাহিদ সাহেবের গায়ে। ভদ্রলোক হকচকিয়ে গেলেন। দুহাতে জাপটে ধরলেন মেয়েকে। কণ্ঠে একরাশ দুশ্চিন্তা। তুবা, আম্মু কি হয়েছে? আমার ভীষণ শরীর খারাপ লাগছে আব্বু, মাথাটা খুব ঘুরছে, মনে হচ্ছে জ্বর আসবে। তাই রিমিকে বললাম স্যারকে বলে ছুটি নিয়ে নিতে।
কিন্তু স্যার আমাদের কথা না শুনে ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলেন। হাঁপাতে হাঁপাতে বলল তুবা, যেন কণ্ঠনালী ভেদ করে কথাও বের হচ্ছে না। ক্লাস টিচার হকচকিয়ে গেলেন। তুবার মরিমরি অবস্থা দেখে প্রিন্সিপাল স্যারও বিশ্বাস করে নিলেন। উল্টো ঘুরে ক্লাস টিচারের উদ্দেশ্যে কড়া কণ্ঠে বললেন, শুধুমাত্র বই পড়ানোই শিক্ষকের একমাত্র দায়িত্ব নয় রফিক সাহেব, ছাত্রছাত্রীদের ভালো মন্দ খেয়াল রাখাও শিক্ষকের দায়িত্ব। আপনার ক্লাসে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আর আপনি আগে পিছে না দেখে ওদের কান ধরে দাঁড় করে রেখেছেন। যদি মেয়েটার সাথে ভালো মন্দ কিছু হয়ে যেত তাহলে কি জবাব দিতাম আমি ওর ফ্যামিলিকে? প্রিন্সিপালের ধমক শুনে মাথা নিচু করে নিলেন রফিক স্যার। ছোট্ট করে বললেন, সরি স্যার। এমন ভুল যেন দ্বিতীয়বার আর না হয়। নিজে স্টুডেন্টদের খেয়াল রাখবেন। যান, ক্লাসে যান। রফিক স্যার আর কোনো বাক্য ব্যয় না করে চলে গেলেন। লোকটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তিনি মনে মনে অনুশোচনায় ভুগছেন। রিমিকে ক্লাসে যেতে বলে তুবাকে নিয়ে বাড়ি ফিরলেন তাহিদ সাহেব। তুবাকে তাহিদ সাহেব যখন বাসায় নিয়ে আসলেন তখন পুরো দুপুর। কৌশিকের লাঞ্চ আওয়ার চলছে। রিয়ার ড্রয়িং রুমের এক কোণে গিয়ে চুপি চুপি তুবার অসুস্থতার কথা জানিয়ে দিল। কৌশিক তৎক্ষণাৎ ছুটে বাড়ি ফিরে এসেছে। ড্রয়িং রুমে তখন জামাল সাহেব বসে খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে তুফানের গতিতে দোতলায় উঠতে দেখে চোখ পাকিয়ে তাকালেন, কিন্তু সেই নজরের পরোয়া তার ছেলে থোড়াই করলো। সোজা চলে গেল দোতলায় তুবার ঘরে। তুবা খাটের সাথে হেলান দিয়ে শুয়ে চিপস খাচ্ছিল। এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে কৌশিককে আসতে দেখে উঠে বসলো তুবা। কৌশিক সোজা তুবার মুখোমুখি হয়ে বসলো। একটানে তুবাকে নিজের বুকের সাথে চেপে ধরলো। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে ছেলেটার। কি করুন সেই ধুকপুকানি, কণ্ঠ কাঁপছে। জান, কি হচ্ছে তোর? রিয়া বললে অসুস্থ পড়েছিলে, কি হচ্ছে বল আমাকে। তুবা চাইলেও আর অভিনয় আগাতে পারল না। কৌশিকের বুকে বাজতে থাকা দামামা তুবার মনে অনুশোচনা জাগালো। কৌশিক ঠিক কতটা ভয় পেয়েছে সেটা ওর বুকের ধুকপুকানি আর শরীরের কম্পনই জানান দিচ্ছে। তুবা দুই হাতে কৌশিককে শক্ত করে জড়িয়ে ধরল। বুকের সাথে মুখ গুজে মিনমিন করে বলল, আমি ঠিক আছি কৌশিক ভাই, কিচ্ছু হয়নি। তাহলে কলেজে কি হয়েছিল? বিশ্বাস করুন কিচ্ছু হয়নি। আমি তো বাবার বকুনি থেকে বাঁচতে এমনি এমনি এসব বলেছি। তুবার কথা শেষ হতে আচমকা ওকে ছেড়ে দিল কৌশিক। সামান্য পিছিয়ে গিয়ে বসল। করুণ চাহনিতে তাকালো তুবার মুখের দিকে। পরপরই দুই আঙুলে চোখ চেপে ধরল কৌশিক। চোখ দুটো শক্ত করে ডলতে ডলতে অসহায় কণ্ঠে বলল, আমাকে না ছেলে তুই শান্তি পাস না, তাই না? জানিস অফিসে কাজের চাপ কত? এমন সময় হুটহাট এমন খবর শুনলে কেমন অনুভূতি হয় বুঝিস তুই? টেনশন তুই মেরে ফেলতে চাস আমাকে? কৌশিকের কণ্ঠে খানিকটা অভিমান ছিল। তুবার বুকটা মুচড়ে উঠল, চোখের কোণে পানি জমল, মাথাটাও কেমন যেন ঘুরছে। কৌশিকের রাগ তুবা সহ্য করতে পারে, কিন্তু অভিমান সহ্য করতে পারে না। তুবা কিছুটা এগিয়ে এলো, দুই হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল, দৃঢ় মুখটা টেনে মুখোমুখি করল। খোঁচা খোঁচা দাড়িযুক্ত ডান গালে চুমু খেল, পরপর বাম গালে চুমু খেল, কপালেও চুমু খেল, কিন্তু কৌশিক কোনো রেসপন্স করল না। পাথর হয়ে বসে আছে যেন। এখন যেন তুবার কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কৌশিক কিছু বলছে না দেখে চোখের পানি বাঁধ ভেঙে উপসে পড়তে চাইছে। তুবা ঠোঁট ফুলিয়ে নাক টানলো, কাঁদো কাঁদো কণ্ঠে মিনমিন করে বলল, পুরনো হয়ে গেছি বলে এখন আর ভালো লাগে না, তাই না? এর জন্য মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তুবা কথা ভালো মতো শেষও করতে পারল না। আচমকা কৌশিক হ্যাঁস কাটানে তুবাকে বুকের উপর ফেলল। এক হাতে তুবার চিকন কোমর পেঁচিয়ে ধরল, অন্য হাতে তুবার চুল মুঠ করে ধরল। তুবার ফুলিয়ে রাখা ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নিল। মনের সব রাগ সেখানেই ঝাড়ছে কৌশিক। তুবা ইতিমধ্যে চোখ কিছু বন্ধ করে নিয়েছে। কিছুটা ব্যথা লাগছে, কিন্তু তবুও শুয়ে নিল। কৌশিক উন্মাদের মতো আচরণ করছে। বেশ খানিকটা সময় নিয়ে ছাড়ল তুবাকে। ছাড়া পেয়ে যেন প্রাণে বাঁচল তুবা। জোরে জোরে হাঁপাতে লাগলো। কৌশিক তুবার কপালের সাথে নিজের কপাল ঠেকালো। জোরে জোরে শ্বাস টানতে টানতে বলল, ভালোবাসা কখনো পুরনো হয় না তুবা। যতদিন যায় ভালোবাসার গাঢ়ত্ব ততই বৃদ্ধি পায়। ভালোবাসা শেষ হওয়ার জিনিস নয়, এই যে অবিনশ্বর একটা সুন্দর অনুভূতি। কৌশিক একটু থামলো,
একটু দম নিয়ে ফের বলল, আচ্ছা বললি এই কথা আর কোনোদিন বলবি না চান। তুই যে আমার কাছে ঠিক কি সেটা মুখের ভাষা আমি বোঝাতে পারবো না। এটা বোঝাতে হলে আমার প্রাণ ত্যাগ করতে হবে। আমি প্রতিনিয়ত নতুন নতুন ভাবে তোর প্রেমে পড়ি। কখনো তোর কাজলবিহীন সরল চোখের, কখনো তোর স্নিগ্ধ ঘুমন্ত মুখের। আমি তোর হাসির প্রেমে পড়েছি কয়েকশত কোটি বার। এই প্রেমে পড়ার শেষ নেই জান। মৃত্যুর আগ পর্যন্ত এই প্রেম শেষ হবে না। তুবা চুপ হয়ে গেল। চোখ বন্ধ করে কৌশিকের এক একটা শ্বাস প্রশ্বাস অনুভব করতে লাগলো। ঠিক এমন সময় শোনা গেল ময়না বেগমের গলা। তিনি বারান্দা থেকে ডাকতে ডাকতে আসছেন। তুবা, তুই নিজের ঘরে আছিস নাকি রিয়ার ঘরে? বলতে বলতে তিনি তুবার ঘরে আসলেন। এক হাতে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকেই থমকে গেলেন। হতভম্ব নজরে তাকালেন সামনে। তুবা গায়ে কাঁথা টেনে শুয়ে আছে, আর কৌশিক পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওদের দুজনকে একসাথে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন ময়না বেগম। জোরপূর্বক হেসে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। তৎক্ষণাৎ কৌশিক বলে উঠল, চাচি, তোমার মেয়ের কাছে একটু বসবে প্লিজ? তোমার নাকি মাথা ব্যথা করছে। আমি ছুটি নিয়ে আসিনি, এখানে আমার অফিস ফিরতে হবে। একদমে কথাগুলো বলে থামল কৌশিক। ময়না বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। কৌশিক স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এরপর লম্বা লম্বা কদম ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে তখনও জামাল সাহেব খবরের কাগজ নিয়ে বসে আছেন। কৌশিককে নিচে নামতে দেখে ভদ্রলোক গলা খাকারি দিয়ে প্রশ্ন করলেন, তোমার কি অবস্থা? একটু কি আরাম পেয়েছে? আমাকে কাছে পেলে তোমাদের মেয়ে এমনিতেই ভালো থাকে। সব অসুস্থতা, খারাপ লাগা নিমেষে উধাও হয়ে যায়। গম গমে সুরে কথাগুলো বলেই বাড়ির বাইরের দিকে পা বাড়ালো কৌশিক। জামাল সাহেব চোখ মুখ কুঁচকে মিনমিন করলেন, এটা অসভ্য ছেলে। ভুয়া মঞ্জিলে খুশির জোয়ার। আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে খুশির আমেজ। পুরো বাড়ি রং বেরঙের লাইটে সাজানো হয়েছে। কৌশিকের যাতনায় আনুষ্ঠানিকতায় দেরি করতে পারলেন না জামাল সাহেব। অসভ্য ছেলেটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। তাই অগত্যায় তাড়াহুড়ো করে দিনক্ষণ ঠিক করেছেন ভদ্রলোক। আগামীকাল ৩রা আগস্ট দুজনের গায়ে হলুদ। আগামী পরশু ৪ঠা আগস্ট ওদের বিয়ের দিন ধার্য করা হয়েছে। যদিও পরিবারের অগোচরে দুজনে একবার বিয়ে করে নিয়েছে, তবুও নিজের মনের খায়েশ মেটাতে জামাল সাহেব আবারও বিয়ে দিতে চান। ইতিমধ্যে বাড়িঘর সাজানো প্রায় শেষের দিকে। শুধু বাগান সাইডের স্টেজটা বাকি। কৌশিক অন্যদের স্টেজে হাত দিতে দেয়নি। নির্লজ্জটা নাকি নিজের হাতে স্টেজ সাজাবে। বাগান সাইডে 4 ভাই বোন মিলে স্টেজ সাজানোতে ব্যস্ত। রাতুলও যোগ দিয়েছে সবার সাথে। বাড়ির একমাত্র বড় জামাই বলে কথা। নামের মতন তার দায়িত্বটাও বড়। স্টেজ থেকে প্রায় 4-5 হাত দূরে চেয়ার পেতে বসে আছে তুবা। কৌশিক ওকে কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না। কোথাও যেতে চাইলেও ধমকে চেয়ারে বসতে বলছে। 2 হাতে কাজ করছে, আর একটু পর পর তুবাকে দেখছে। শেষমেশ কৌশিকের ধমকে অতিষ্ঠ হয়ে কাঠ হয়ে চেয়ারে বসে রইল তুবা। হাতে কৌশিকের ফোন। চোখ মুখ কুঁচকে ফোনে মুভি দেখতে লাগলো। এছাড়া বসে বসে আর কি করবে? কাজের ফাঁকে ভাই বোনেরা সবাই মিলে গল্প জুড়ে দিল। রিয়া বাঁশের খুঁটির সাথে রঙিন কাপড় পেঁচাতে পেঁচাতে বলল, তুবা কত লাকি তাই না আপু? কৌশিক ভাইয়ের মতো কেয়ারিং একটা হাজবেন্ড পেয়েছে। ওর কষ্ট হবে দেখে কোনো কাজই করতে দিচ্ছে না, চোখের সামনে বসিয়ে রেখেছে। এত কেয়ারিং আর রোমান্টিক হাজবেন্ড পেলে এতে আসলে কপালই লাগে। যে কপাল আমার নেই। মৌমিতা হাসলো, ব্যঙ্গ করে বলল, তার বলতে আমার ভাইয়ের মতো মানুষই হয় না। চরিত্র তো নয়, এই জন্য সাদা কাপড়। কৌশিক বাঁকা হাসলো। স্টেজে আর্টিফিশিয়াল ফুল লাগাতে লাগাতে বলল, আমি যে কত বড় চরিত্রহীন সেটার কেউ না জানলেও তোর বোন খুব ভালো করেই জানে। প্রমাণ হিসেবে ওর পেটের দিকে তাকিয়ে দেখতে পারিস। কিছুদিন পর প্রমাণটা সবার চোখের সামনে ধরা দেবে। আচমকা কৌশিকের জবাব শুনে থতমত খেয়ে গেল তুবা। লজ্জায় গাল লাল হয়ে গেল মুখটা। হাঁসফাঁস করে উঠল। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আর চোখে একবার মিটমিট করে তাকালো সামনে। মৌমিতা আর রিয়া দাঁত কেলিয়ে হাসছে। তুবা সবচেয়ে বেশি লজ্জা পেল রাতুলকে দেখে। নতুন দুলাভাইয়ের সামনে এমন কথা বলার কোনো মানে হয়?
লজ্জায় হাঁসফাঁস করতে করতে উঠে দাঁড়ালো তুবা। তড়িঘড়ি করে বাড়ির দিকে পা বাড়ালো। ডেকোরেশনের বাঁশখুঁটি তখনও ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। পালানোর তোড়জোড় করতে গিয়ে পায়ের নিচে খেয়াল করলো না তুবা। বাঁশের একটা টুকরোতে পা লেগে দেহের ভারসাম্য হারালো। সামনে থাকা ইটের টুকরোতে দাম করে পায়ে বাড়ি খেলো। হুড়মুড়িয়ে পড়েই যাচ্ছিল। আচমকা কৌশিক তুবার হাত টেনে ধরলো, সঙ্গে সঙ্গে টান দিয়ে বুকের উপর ফেললো।